নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চৌধুরী বারাহা অস্ট্রেলিয়াতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আমি নক্ষত্র নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলতেই পারি যে নক্ষত্রের ইম্পর্টেন্স কী, যেহেতু নক্ষত্র নিয়ে আলোচনা করছি। নক্ষত্রের কিন্তু বিশেষ একটা গুরুত্ব আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। কেন কি নক্ষত্রের আলোতে কিন্তু গ্রহরা আলোকিত হয়। নক্ষত্রর সিগনিফিকেন্স কিন্তু ভীষণ, কারণ গ্রহগুলি যখন যখন সেই নক্ষত্রের উপর দিয়ে গোচর হয়, ট্রানজিট করে, তখন কিন্তু সেই নক্ষত্রের ফলাফল আমরা পাই। আমাদের মানব জীবনের উপর এগুলোর প্রভাব বিস্তার করে এবং আমাদের জন্ম নক্ষত্রের বিশেষ বিশেষ তাৎপর্য বা সিগনিফিকেন্স কিন্তু জ্যোতিষশাস্ত্রে রয়েছে। পণ্ডিত ব্যক্তিরা বলে জ্যোতিষ হলো বেদের একটা অংশ, আর নক্ষত্র হলো জ্যোতিষের একটা চক্ষু বা নেত্র। আমরা নক্ষত্রের ভিতর দিয়ে কিন্তু পুরো জ্যোতিষশাস্ত্রটাকে জ্যোতিষকে একটা হরোস্কোপকে আমরা বিশ্লেষণ করতে পারি। সুতরাং নক্ষত্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আচ্ছা, যাই হোক, আমার দর্শক বন্ধুরা যারা জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসে, পছন্দ করে, তাদের কাছে নিশ্চয়ই ব্যাপারটা একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং একটা ধৈর্য ধরে নিশ্চয়ই আমার বক্তব্যটা শুনবে। আর আজকে আমি 25 নম্বর নক্ষত্র নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। কিন্তু আমি যদি কোনো একটা নক্ষত্র নিয়ে আমি আলোচনা করতে থাকি, ভিডিও কিন্তু অনেক 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 দীর্ঘায়িত হবে। কিন্তু আমি সংক্ষিপ্ত একটা আলোকপাত করতে চাই, খুব শর্টের উপর, খুব সংক্ষিপ্তভাবে। সেটা হলো 25 নম্বর নক্ষত্র। এটা হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আমাদের আকাশমণ্ডলের বা আমাদের সোলার সিস্টেম বা সৌরজগতে যে 27টি নক্ষত্রকে কল্পনা করা হয়েছে, যেটা 360 ডিগ্রি 360 ডিগ্রি অবধি একটা বৃত্তাকারভাবে, একটা কাল্পনিক একটা যে ইমাজিনেশন সার্কেল, ওটার মধ্যে 320 থেকে 333 ডিগ্রি অবধি এটার বিস্তার বা প্রসার ক্ষেত্র। এই হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দুটো রাশিতে তা নিয়ে থাকছে তার চরণ। প্রথম 3টি চরণ কুম্ভ রাশিতে এবং বাকি একটি চরণ মীন রাশিতে। এই নক্ষত্রের অধিপতি বা লর্ড বলা হচ্ছে বৃহস্পতি বা জুপিটার। সুতরাং বৃহস্পতির বিশেষ প্রভাব এই নক্ষত্রের উপর রয়েছে এবং আপনার আর প্রভাব রয়েছে, যেহেতু কুম্ভ রাশি, সুতরাং শনির প্রভাব রয়েছে এবং রাহুকেও কুম্ভ রাশির ঘর বলা হয়ে থাকে। সুতরাং রাহুর প্রভাব রয়েছে। কুম্ভ রাশির এই নক্ষত্র জাতক জাতিকাদের রাহু, শনি এবং বৃহস্পতির প্রভাব রয়েছে। মীন রাশির রাহু এবং বৃহস্পতি এবং আপনার এই রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি এবং শনির কিছুটা প্রভাব রয়েছে। এবং এই রাশির ব্যক্তিত্ব কিন্তু একটা রহস্যময় ব্যক্তিত্ব, যেহেতু রাহুর ক্ষেত্রে রাহুর প্রভাব। রাহু আমরা জানি ছলনা, রাহু মানে রহস্য, একটা মিস্ট্রি, রাহু মানে একটা ডুয়েল ফেস। সুতরাং এই চরিত্র বৈশিষ্ট্যগুলি কিন্তু এই নক্ষত্রের ব্যক্তিত্বদের মধ্যে অনেকটাই ফুটে ওঠে, আমরা বলতেই পারি। আর এই নক্ষত্র এক সিম্বল হচ্ছে যে একটা
অনেক রকম পণ্ডিতরা অনেক রকম সিম্বলের মানে এখানে ইমাজিনেশন করেছে বা শাস্ত্রে দেওয়া আছে। বলছে অগ্নুৎপাত হচ্ছে একটা পাইথন, একটা অজগরের মুখ থেকে, এটাও ওটার একটা সিম্বল। আবার বলা হচ্ছে যে মানে আমাদের লাস্ট জার্নি, অন্তিম শয্যা যখন শায়িত হয়ে, যে খাটিয়ার উপর শায়িত হয়ে আমরা শ্মশান যাত্রা করি, সেই খাটিয়াটিও নাকি এই নক্ষত্রের সিম্বল। সুতরাং এই নক্ষত্র একটা বিশেষ তাৎপর্যপূর্ণ নক্ষত্র আমাদের মানে মানব জীবনের উপর ফেলে। এটা একাদশ ঘর। একাদশ ঘর হলো আমাদের কামনার ঘর, কামনা প্রাপ্তির ঘর, কামনা, ইচ্ছা পূরণের ঘর। ইচ্ছা, আমরা আমাদের ইচ্ছা, একাদশ ঘর কামনা পূর্তির ঘর। আমরা মানে প্রারব্ধের ফল, আমাদের যে অতিরিক্ত কামনা বাসনাগুলোর জন্য আমরা পুনর্জন্ম নিয়েছি, বারবার জন্মাচ্ছি, সেই কামনা বাসনাগুলোকে আমরা কিভাবে মানে রুদ্র রূপ ধারণ করে সংহার করব, আমাদের ভিতরের যে কামনা, অতিরিক্ত কামনা। কারণ এই কামনা বাসনা যদি আমাদের শেষ না করতে পারি, আমাদের কিন্তু এই মানে পৃথিবীতে আমাদের আসতেই হবে বারবার, আর পৃথিবীর সমস্ত দুঃখগুলো আমাদেরকে ভোগ করতে হবে। আর এখানে একটা তরোয়ালকেও একটা সিম্বল বলা হয়ে থাকে। তরোয়াল, শিখতে তরোয়ালের ভূমিকা কি? তরোয়াল দিয়ে আমি সব কেটে ফেলবো। কি কেটে ফেলবো? সেই অতিরিক্ত অবাঞ্ছিত কামনা বাসনাকে আমরা কেটে ফেলবো। এটা একটা বিশেষ মানে তাৎপর্যপূর্ণ একটা সিম্বল। আমাদের কামনা বাসনাকে আমরা যতক্ষণ মানে সংহার করতে না পারবো, রুদ্র রূপ ধারণ করে, রুদ্র, তার জন্যেই ব্রহ্মা বিষ্ণু রুদ্র, সেই রুদ্রের প্রয়োজন। ব্রহ্মা আমাদের সৃষ্টি করেন, বিষ্ণু আমাদের পালন করেন, রুদ্র সংহারক রূপ ধারণ করে আমাদেরকে সমস্ত কিছু থেকে মুক্তি দেয়। কারণ দ্বাদশ ঘরে আমরা মুক্তি লাভ করি, মুক্তি, আলটিমেট ডেস্টিনেশন। আমরা সমস্ত কিছুর বাঁধন থেকে মুক্ত হতে পারি। সুতরাং জাগতিক কামনা বাসনার ঊর্ধ্বে যে আরেকটা পৃথিবী রয়েছে, আরেকটা জগৎ রয়েছে, আরেকটা কিছুর জন্য আমাদের অস্তিত্ব ভীষণভাবে জড়িত। আত্মার এবং পরমাত্মার সম্পর্কের ক্ষেত্রে এই যে একাদশ ঘরের ভূমিকা একটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটাই কিন্তু মানে বোঝায় এই নক্ষত্রটি। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ দুটি জোড়া নক্ষত্র, দুটো একই নক্ষত্র। আমি আজকে পূর্ব ভাদ্রপদ নিয়ে যেহেতু আলোচনা করছি। পূর্ব মানে প্রথম, ভাদ্র মানে যা কিছু ভদ্র, যা কিছু সমৃদ্ধ, যা কিছু জেন্টেল, যা কিছু সম্পন্ন, যা কিছু পারফেক্ট। আর পদ মানে স্টেপ। তাহলে এটা মিনিংটা যদি আমরা ক্লিয়ার করি, তাহলে হচ্ছে পূর্ব ভাদ্রপদ মানে কোনো কিছুর জন্য একটা সমৃদ্ধির জন্য পদক্ষেপ, কোনো উন্নতির জন্য পদক্ষেপ, এই নক্ষত্রের মিনিং দাঁড়াচ্ছে। কিন্তু শাস্ত্রজ্ঞরা বলে থাকেন যে বিবাহ, প্রেম, ব্যবসা শুরু, কোনো কিছুর যাত্রা, মানে কোনো দূরযাত্রা আপনি যাচ্ছেন, এই নক্ষত্রে না করাই ভালো। এই নক্ষত্রে আমি আগেই বলেছি এর একটা মানে ডুয়েল ফেস, এটা সাত্ত্বিক গ্রহ, আর কখনো কখনো এটা অত্যন্ত রাজসিক কিংবা তামসিক ব্যবহারও কিন্তু এর মধ্যে আমরা পরিলক্ষণ করতে পারি। কারণ ধরুন এটা ঘোর কলিযুগ, কলিযুগের রুলার বা রাজাকে, কলিযুগের রুলার হচ্ছেন রাহু। রাহুর কি? রাহুর একটা ডুয়েল ফেস, রাহুর ডুয়েল ফেস। কারণ এখানে আমরা বন্ধুর রূপ ধরে আমরা বন্ধু রূপে আমরা শত্রু কিন্তু আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, এটাই রাহুর ক্যারেক্টারিস্টিক। আমার সামনে বন্ধুকে বললাম চল ঘুরে আসি, বেরিয়ে আসি, তাকে ঘুরতে নিয়ে যাওয়ার মানে অজুহাত দিয়ে হয়তো তাকে আমি নিধন করব, এই ধরনের ইন্টেনশন আমার মন মানসিকতা রয়েছে। এই হচ্ছে রাহু, ছলনা, যার ভিতরে একটা মানে বাইরে একটা, যার বাইরে শান্ত কিন্তু ভিতরে ভীষণ উগ্র, ভিতরে ভীষণ ক্রুদ্ধ হয়ে আছে। সে নিধন করবে তার মানে বন্ধুরূপী শত্রুকে, কিন্তু সেইটা তাকে বুঝতে দিচ্ছে না।
সে বোঝাচ্ছে না, তাকে বুঝতেই দিচ্ছে না যে আমি তোমার পরম মিত্র। এই ধরনের ক্যারেক্টারিস্টিক কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাই। এরা সবসময় একটা মানে দ্বৈত সত্তা বা দ্বৈত চেহারা, দ্বৈত ফেস, ডুয়েল ফেস নিয়ে এরা চলাফেরা করে। এই নক্ষত্রে জন্মেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, তিনি জন্মেছিলেন এই নক্ষত্রে। তার আশা আকাঙ্ক্ষা যে কামনা কে সে মানে সংহার করে পরম মুক্তির দিকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এগিয়ে গিয়েছিলেন, সেটা কিন্তু আমরা দেখতে পারি। মানে তিনি অবতার রূপে অবতীর্ণ হয়েছিল ধরাধামে। তিনি পরম ব্রহ্মের সঙ্গে তার যে আত্মিক সম্পর্ক, তার বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে, বিভিন্ন তার জীবন আদর্শের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পেয়েছি। তার বিভিন্ন জীবনী, তার ঘটনাবলী, তিনি মা কালীকে স্বয়ং সামনে থেকে পরম ব্রহ্মের সঙ্গে তার যে আত্মার সম্পর্ক, মা কালীকে তিনি নিজের হাতে খাওয়াতেন, যে মা সন্তানের সে সম্পর্ক, পরমাত্মা এবং আত্মার সঙ্গে মানে চরম একটা সম্পর্ক, যেটা মানে প্রকৃত সম্পর্ক, সেইটা তিনি স্থাপন করেছিলেন, সেটা আমরা দেখতে পাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ডুয়েল সত্তার কথা আমি বলছিলাম, মাইকেল জ্যাকসন, উনি কিন্তু এক ভিতরে এক বাইরে, তিনি যা ভিতরে তিনি বাইরে তা নন, তার মধ্যে একটা দ্বৈত সত্তা কাজ করত। আমরা দেখেছি তিনি রূপান্তরকামী, এবং তার আর্টিফিশিয়ালভাবে তিনি রূপান্তরকামী বা লিঙ্গ রূপান্তর করিয়েছিলেন, কিন্তু তার যে তীব্র জীবন অতৃপ্তি, মানে একটা যন্ত্রণা, অতৃপ্তির যন্ত্রণা, সেটা কিন্তু তিনি ফিল করে লাস্ট মুহূর্তে আমরা দেখেছি তার পরিণতিটা কী হয়েছিল। অল্প বয়সে তিনি কিন্তু জীবনের প্রতি অসন্তুষ্ট হয়ে বা আর তিনি আমাদের সঙ্গে ছিলেন না, তিনি চলে গেলেন। বিভিন্ন রকম ব্যক্তিত্ব, এই ধরনের ব্যক্তিত্বদের মধ্যে আমরা কিন্তু একটা ভালো করে দেখতে পাই। বিশেষ করে কলিযুগে এমন কিছু কিছু ব্যক্তিত্ব আছে যারা সামনে কিন্তু সাধু মহত্ব রূপে আমাদের সামনে আসছে, কিন্তু পর্দার সামনে ওরা সাধু, ভিতরে কিন্তু এরা রাম নাম, বাইরে কিন্তু এরা কাম। এই ধরনের মানে দ্বৈত ব্যক্তিত্ব কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে হতে পারে। এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য। তারা কিন্তু এই ভূমিকা খুব ভালো করে পালন করতে পারে, ভালো অভিনেত্রী হতে পারে। বিশেষ করে এই নক্ষত্রের তৃতীয় চরণের ব্যক্তিরা, এই নক্ষত্রের তৃতীয় চরণের ব্যক্তিরা ভালো অভিনেত্রী হতে পারে। অভিনয়টা কিন্তু আমি অভিনয় করছি তা আমার প্রকৃত স্বরূপ নয়, সুতরাং এখানে একটা দ্বৈত সত্তা কাজ করছে, সুতরাং ভালো অভিনেতা হতে পারে। এই নক্ষত্রের জাতক জাতিকারা কী ধরনের প্রফেশন চুজ করলে সফল হয়? ধরুন, ওরা মোটিভেশনাল স্পিকার, ওরা ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, এরা সাইকোলজিস্ট হতে পারে, এরা ইমার্জেন্সির সঙ্গে, মেডিকেল ইমার্জেন্সির সঙ্গে যুক্ত পেশা এরা নির্বাচন করতে পারে। এরা আপনার অ্যাম্বুলেন্স ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে, অ্যাম্বুলেন্সের সঙ্গে, অ্যাম্বুলেন্স চালক কিংবা মর্গের সঙ্গে যুক্ত কার্যকলাপের সঙ্গে এরা যুক্ত থাকতে পারে। এরা ওয়েস্ট মেটেরিয়াল যে রিসাইকেল করে, এই ধরনের বিজনেস করলে এরা সফল হতে পারে। তারপর এদের বিজনেস আমরা বলতে পারি বিভিন্ন মাইনিং বিজনেস, মাইনিংয়ের সঙ্গে যুক্ত, মাটির নিচের সঙ্গে যুক্ত। তারপরে এরা বিভিন্ন মানে থ্রিলার স্টোরিগুলো যে হয়, নভেলিস্টগুলো যে হয়, মানে এই ধরনের থ্রিল স্টোরি কিংবা নভেলিস্ট এরা হতে পারে। তারপরে এরা আপনার হতে পারে ধরুন কোনো দুরারোগ্য ব্যাধির চিকিৎসক, দুরারোগ্য ব্যাধির মেডিসিন যে আবিষ্কার করছে সে আবিষ্কারক, এই ধরনের জিনিসের সঙ্গে ওদের ভাইবসটা ম্যাচ করে, এই ধরনের প্রফেশনে গেলে এরা সফলতা লাভ করতে পারে। সুতরাং এই ওদের প্রফেশন হলে ওদের মানে ওরা সফল হয়। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে খুব একটা অনেক সময় বলা হচ্ছে একটা ভয়ঙ্কর বা উগ্র নক্ষত্র।
সুতরাং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তখনই জীবনের পূর্ণতা প্রাপ্ত পায় বা সন্তুষ্ট লাভ করে যখন মানে যে আমরা যে কামনা, আমাদের কামনা পূর্তি তো আমার কামনার তো শেষ নেই, কারণ আমাদের নিষ্কাম সাধনা যখন আমরা করতে পারবো শ্রীরামকৃষ্ণ ঠাকুরের মতন বা ওই ধরনের, আমরা মানুষের কামনা আছি বলে আমরা বারবার জন্মাই। সেই ক্ষেত্রে এই একাদশ ঘর কামনাকে ধ্বংস করার জন্য তরোয়াল যে সিম্বলটা দেওয়া হয়েছে, এবং আমাদের অন্তিম যাত্রার জন্য আমরা মৃত্যুকে বরণ করব, কারণ মৃত্যুকে বরণ করলে আমরা একটা নতুন এক পৃথিবী সাধন করতে পারবো। কারণ প্রত্যেকটা পর্যায়ের আমাদের প্রয়োজন আছে, ভীষণভাবে প্রয়োজন আছে। আমরা মানে মৃত্যুর শয্যায় মৃত্যুরূপী মা, মৃত্যুরূপী ভগবান, মানে ভগবানের ফুলের মাথা রেখে আমরা যাত্রা করব। সেই গভীরতা যখন আমাদের ভিতরে জাগবে, সেই একাত্মবোধ যখন আমরা রিয়েলাইজ করতে পারবো, তখনই এই নক্ষত্রের মানে পুরোপুরি তাৎপর্য আমাদের উপলব্ধি হবে। আর এই নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু মুখ্য লাভ সহজেই সম্ভব অন্যান্য নক্ষত্রের জাতক জাতিকাদের তুলনায়। সুতরাং আমি আর বেশি আজকে ভিডিওটি দীর্ঘায়িত করলাম না, নেক্সট আবার দেখা হবে। আজকে এতটুকুই থাক, ধন্যবাদ। জয় তো বাবামণি।